দীর্ঘদিন থেকে বিরোধীদের দমন বলি বা বিভিন্ন ঘটনায় দমনের ক্ষেত্রে যে আচরণের সংস্কৃতি তৈরি হয়েছে সেটি আর সেটি লালন করতে করতে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে, যার কারণে এখন দেখা গেছে এই যে আমরা ভুক্তভোগীর বর্ণনায় যেটি শুনছিলাম সেটি কি তারই প্রতিফলন কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, বর্তমান সময় এই রাষ্ট্রগুলো কিন্তু বলা হয় যে আধুনিক রাষ্ট্র এবং কল্যাণমূলক রাষ্ট্র। তো যে বর্ণনা আমরা শুনছি সেটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য যদি জনগণের উপরে নির্যাতন হয় সেটি তো আপনি লিটারেলি বলতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি তো বলতে পারেন না। তো এখানে দেখুন যে নির্যাতনের কথা আমরা আগে শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু সরাসরি বর্ণনাটা আজকে যেটা শুনলাম এটি আমি আরও অনেকগুলো বর্ণনা এর মধ্যে আমরা পেয়েছি। তো এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি লোমহর্ষক, নিঃসন্দেহে লোমহর্ষক। যে কথাটা রতন ভাই বলেছেন, রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা, আমার সাথে সম্পৃক্ত কতটুকু ক্রস ইন্টারোগেশন হয়। কিন্তু আমরা রিমান্ড বলতে এখন যেটা বুঝি, রিমান্ড মানে হচ্ছে শারীরিক নির্যাতন এবং সিরিয়াসলি টর্চার। আরেকটি জিনিস এখানে দেখেন যে যেটি নুরুন নবী বলার চেষ্টা করেছে, আমার খুব খারাপ লাগলো এই কথাটি একজন শিক্ষক হিসেবে শুনতে গিয়ে। সেটি হচ্ছে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা ছিল। এটা হয়তো আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। সরাসরি আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কারী যারা ছিল তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করেছি এবং আমরা তাদের সাথে অতপ্রত জড়িত ছিলাম। আমরা গভীর রাতে থানায় গিয়ে শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসছি। কিন্তু নুরুন নবী যে কথা বললো সেটি হচ্ছে তার সম্পর্কে তথ্যটা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছেন, যেটি শিক্ষার্থীকেও টর্চার যখন করে তখন এই কথাগুলো আসছে। আমার এই জায়গা থেকে খুবই কষ্টকর একটা জায়গা যে একজন শিক্ষক, আমি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকি অথবা আমি এটাকে সমর্থন না করি, কিন্তু একজন শিক্ষার্থীর সম্পর্কে এই তথ্যগুলো দিয়ে এটি আমি এটা তীব্র নিন্দা করি। আমি এটা নিন্দা করি যে একজন শিক্ষক হিসেবে আমার কাছে এটা মনে হয়েছে। আরেকটি জিনিস আপনি দেখেন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল, আগেও করা হয়েছিল এবং এই বৈষম্যবিরোধী আন্দোলন করা হয়েছিল। সেখানে তার যে বর্ণনা, একটা জায়গায় শুধু আমি কোট করি, উনি তখন বললেন যে এই যে টর্চারটা আমাদের করা হচ্ছে, এখান থেকে যদি আমাকে জেলে দেয় আমি এটা মনে করি স্বর্গে যাচ্ছি, মানে স্বর্গ তার মানে নরকে আছে, সেখান থেকে স্বর্গ জেলখানা কেন। এবং সে অনেককে মোটিভেশন দিয়েছেন যে এটি আমার জাহান্নামে গেলে যে আযাবটা হবে এটি আমি দুনিয়াতেই সেটা করে নিচ্ছি, এই বলে সে সান্ত্বনা দিয়েছেন। তার মানে কী পরিমাণে টর্চার একটা মানুষের উপর হলে এই কথাগুলো একজন মানুষের ভেতর থেকে আসে। আরেকটি জিনিস আপনি দেখেন যে অ্যাকচুয়ালি এই 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 ঘটনায় পুলিশের ভাবমূর্তি কম বেশি সবসময় কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, বাট গৌরব আছে পুলিশের, একেবারে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি। কিন্তু বর্তমান সময় পুলিশের যে ভাবমূর্তি এটি একদম ধুলে মিশিয়ে দিয়েছে। কেমন করে? তাদের কর্মে যোগদান করার পরও কিন্তু তারা অনেকে স্বতঃস্ফূর্ত হয়ে যেতে পারে নাই। এবং অনেক জায়গায় আমি দেখেছি যে যাদের দিক নির্দেশনে তারা এই কাজগুলো করেছে তাদেরকেও তাদের নির্যাতন, মানে পুলিশ দ্বারা কিন্তু তারা নির্যাতনের শিকার হয়, নির্যাতন না মানে তারাও কিন্তু হামলার শিকার হয়েছে। আমি একটু উল্লেখ করতে চাই, দেখেন 1991 সাল থেকে আমি যদি মোটা দাগে ধরি, 96-95 সাল পর্যন্ত একটি সরকার ক্ষমতায় ছিল এবং তখনও কিন্তু এই পুলিশ বাহিনী ছিল। তখন আপনি দেখবেন যে সরকারের নির্দেশনা বা সরকারের কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা রেখেছে। 96 থেকে আপনি যদি ধরেন যে 1996 থেকে 2000 সাল পর্যন্ত তখন একটি সরকার ছিল, 2001 থেকে 2005-06 পর্যন্ত আরেকটি সরকার ছিল। 2009 যখন এই ইমিডিয়েট পাস যে সরকার 2009 যখন নির্বাচনের মাধ্যমে আসলেন তখনও কিন্তু একটা সরকার ছিল এবং আপনি পুলিশের এই রূপটা কিন্তু তখন আপনি দেখেন নাই, আমরা দেখি নাই, আমি জানি না অন্যরা দেখেছেন কিনা। এবং সেটিকে যে আপনি ধরেন 2014 সালের পরে মূলত পুলিশের যে কার্যক্রমটা, যেটা ক্রস ফায়ার, যেটা অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, যেটি ক্রস ফায়ার মানে উভয়ের মধ্যে যুদ্ধ, এটা তো ধরেন এই যেটি বলা হলো যে আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনাকে কিছু ককটেল দেওয়া হবে, আপনাকে কিছু গাঁজা দেওয়া হবে, কিছু ইয়াবা দেওয়া হবে, এগুলো জাস্ট সাজানো। এবং আরেকটা উল্লেখ করে দেখেন যে যেদিন বিএনপি একটা বড় রাজনৈতিক দল যখন প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম থ্রো করলো, এবং এই প্রোগ্রাম তো ওই দিন তারা করতে পারেনি, তার ওই রাতেই আপনার ডিবির যিনি প্রধান ছিলেন উনি বিএনপি অফিসে গিয়ে দেখলেন যে এখানে কি আছে, হঠাৎ করে দেখি যে অনেক মানুষের ভিড়,
কিছুক্ষণ পর দেখা গেল যে একটু উন্মুক্ত করে দিল, বাথরুমে প্রায় 30-35টা ককটেল সাজানো। তো এগুলো মানুষ, আমরা বুঝতে পারতাম, সাধারণ মানুষ হয়তো বুঝতে পারতো না। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষরা জানবে যে এই জায়গাতে এগুলো সব কিছু একটা ড্রামা তৈরি করা হয় মানুষকে বিভ্রান্তি বা মানুষের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে। এখানে আমি যে জিনিসটি বলতে চাই, দেখেন 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এই বাহিনীটি একটা লম্বা সময় একটি সরকারের তত্ত্বাবধানে একটা নেক্সাস এমনভাবে তৈরি করা হয়েছিল, মুষ্টিমেয় কিছু ব্যক্তি যেগুলো আজকে হয়তো বিভিন্ন সময় গ্রেপ্তার হচ্ছে, এদেরকে অ্যাকচুয়ালি সরকারের বাহিনী বা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এই কথা কিন্তু আসলে বলা যাবে না, এটি একটি বিশেষ রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা হয়েছিল। ফলে এই নির্যাতনের একটি মানে বলা যায় যে একটা চক্র তৈরি হয়েছিল, যে চক্রের মধ্য দিয়ে মানুষের উপরে এই জুলুম নির্যাতনগুলো হয়েছে। আয়নাঘরের একটি ঘটনা বলেছি, এরকম অসংখ্য ঘটনা যেগুলো এখন আসতেছে, যেগুলো আমি আরেকজন সাম ব্রিগেডিয়ার সাহেব উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি বললেন যে ওনার গামছা দিয়ে যতগুলো উনি চোখের পানি মুছেছেন, ওই পানি যদি জমা হতো একটা দিঘিতে পরিণত হতো। আপনি কত বিভৎস চিত্র একটা মানুষের জীবনে হতে পারে, যেটি ঘটিয়েছে রাষ্ট্র, যেটা রাষ্ট্রীয় কাজ। আমি এটা দিয়ে শেষ করিনি। দেখেন, বিচার বিভাগ নিয়ে আমরা যখন কোনো আলোচনায় করতে যাই, এর আগে আমি 9 তারিখে RTVর একটা প্রোগ্রামে ছিলাম এই সাজ্জিস আলমের সাথে, সেখানে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে কন্টেম্প্ট অফ কোর্ট। আমি একটু বলি যে দেখেন, লোয়ার কোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনি কনসিকুয়েন্স নিয়ে কিন্তু বিচারের রায় নিয়ে আপনি মতামত দিতে গেলে হয়তো সেটি কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, বাট আমি যদি কনসিকুয়েন্স নিয়ে কথা বলি যে কোন প্রেক্ষিতে এটা হচ্ছে, সেটি কখনই কন্টেম্প্ট অফ হতে পারে না। এখানে যেটি রতন ভাই বলেছেন, লোয়ার কোর্ট থেকে একজন বিচারক কখনোই তার নিয়ন্ত্রণের বাইরে কোনো রায় দিতে পারেন, সে যে নির্দোষ হোক আর দোষী হোক। এবং আপনি হাইকোর্ট ডিভিশন, যেটি সবচেয়ে মানুষের নির্ভরযোগ্য জায়গা, সেটিও কিন্তু যেভাবে ধ্বংস করা হয়েছে, মানে আমি বলছি প্রত্যেকটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটি কিভাবে রিকভারি হবে আমি জানি না, তবে আমরা আশা করি অবশ্যই এটি রিকভারি করা দরকার। এবং লাস্ট যে কথাটি বলে আমি শেষ করতে চাই, পুলিশ বাহিনীর ভাবমূর্তি আজকে চরমভাবে প্রশ্নবিদ্ধ। অথচ এটি তো সত্য কথা যে পুলিশ বাহিনীর রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তারাই তদারকি করবে এবং আমাদের নেসেসিটি একটি অংশ। ফলে আমরা কিছুদিন দেখলাম শিক্ষার্থীরা রাস্তায় এটা করেছে, কিন্তু আলটিমেটলি পুলিশকেই তো এই দায়িত্বটি পালন করতে হবে। তো সুতরাং সেটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সাথে সংশ্লিষ্ট যারা কতিপয় ব্যক্তি, আমি মনে করি তাদেরকে অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আসা উচিত এবং আইনের মাধ্যমে তাদেরকে সপোর্ট করা উচিত। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে।